আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা হয়তো জানেন যে আজকে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন আছে সেটার সলভ নিয়ে। আমরা চেষ্টা করব যতটা ডিটেইলস পসিবল আমাদের কোয়েশ্চেনটা সলভ করতে। সো আমরা আর কথা না বাড়াই, ভিডিওটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম। আচ্ছা, হেপাটাইটিস এটা আসছে কিভাবে? এটা আসছে হেপাটো থেকে, রাইট? হেপাটো। এবং সবসময় মাথায় রাখবেন হেপাটো হলো যকৃৎ রিলেটেড যা কিছু আছে তা বোঝায়। সো আমাদের এটার উত্তর হচ্ছে যকৃৎ। আচ্ছা, এরপরে আমাদের আছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কে? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যবর্তী একটা পদার্থ যেটা মধ্যস্থতা করে এবং যেটা দুইটাতেই হেল্প করে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি। আমাদের পরে আছে একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তার সমাধানের কৌশল কি? আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আপনার সামনে একসাথে ৫-৭টা প্রবলেম চলে আসছে। এখন আপনি কিভাবে এগুলা সলভ করবেন? আপনি আগে চিন্তা করবেন যে কোন প্রবলেমটা সবচেয়ে বেশি গুরুতর এবং কোনটা দিয়ে সলভ করলে আপনার জন্য প্রবলেমের রিলিফটা সহজে হবে। তার মানে আপনাকে আগে একটা সিরিয়াল করতে হবে যে আমি এই সিরিয়ালে আমার প্রবলেমগুলা সলভ করব। তার মানে আপনি একটা অগ্রাধিকার নির্ধারণ করতেছেন। এইটাই হলো এই প্রশ্নের উত্তর। আমরা সবসময় বেস্ট পসিবল আনসারটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের একটা ফিজিক্সের ম্যাথ দিছে, সেখানে বলছে একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটি বোঝা 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উঠানো হলে প্রয়োগকৃত ক্ষমতা কত? আর আমাদের ইনফরমেশন হিসেবে দেয়া আছে অভিকর্ষ ত্বরণের মান। আমরা জানি পি ইজ ইকুয়ালস টু এফ ভি। এখানে এফ এর মান ডিরেক্টলি নাই, আমরা এফ এর মানটা বের করব এম জি ভি। এখানে এম এর মান 220, জি এর মান 9.8 এবং বেগ যদি বের করি 0.1। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 215.6 ওয়াট। নেক্সট কোয়েশ্চেনে যাই। এরপরের কোয়েশ্চেন হলো যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? যখন ভর সংখ্যা একই হয় তখন সেটাকে বলে আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে হবে নিউট্রন সংখ্যা একই এবং আইসোটোপের ক্ষেত্রে হবে তাদের প্রোটন সংখ্যাটা একই কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন। পরেরটাতে যাচ্ছি। এর পরের কোয়েশ্চেন হচ্ছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোনটা তৈরি করা হয়? তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয় থার্মোমিটার। এটা ইসাক স্যারের ডিরেক্ট লাইন। এরপরে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ভাইরাস কোনটা? মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ভাইরাস হলো সিমিয়ান ভাইরাস। এটা আলিম স্যারের বইয়ের প্রশ্ন। এটা আলিম স্যারের বইয়ে অণুজীব অধ্যায়ে আপনারা পাবেন। আচ্ছা, এরপরে বলছে দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি? আমরা যদি এই দাঁতের ছবিটার দিকে তাকাই তাহলে আমরা প্রথমে যে শক্ত সাদা অংশটা পাই সেটা হচ্ছে এনামেল। এরপরে অংশটা হচ্ছে ডেন্টিন এবং এই যে একটা গর্তের মতো অংশ এইটার নাম হচ্ছে পাল্প বা দন্তমজ্জা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের নার্ভ আর ব্লাড ভেসেল। নার্ভ মানে হচ্ছে স্নায়ু আর ব্লাড ভেসেল হচ্ছে রক্তনালী। সুতরাং আমরা পাল্পের মধ্যে রক্তনালীগুলা পাবো, অন্য কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটার উত্তর হবে পাল্প। পরেরটাতে যাই। আমাদের পরের কোশ্চেনে বলছে বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কোনটি? বৃহদন্ত্রে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, এস্টেরিয়া কোলাই এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইগুলা আমাদের দুইটা ভিটামিন তৈরি করে, একটা হচ্ছে ভিটামিন বি আর একটা হচ্ছে ভিটামিন কে। এখন আমাদের অপশনে ভিটামিন বি নাই, অপশনে আছে ভিটামিন কে। সুতরাং এইটা হবে আমাদের উত্তর। এরপরে কম্পোজিট কণিকার উদাহরণ কি? হাজারি স্যারের বইয়ে আমরা কম্পোজিট কণা পাই দুইটা, একটা হচ্ছে আলফা কণা আরেকটা পাই ডিউটেরন। আমাদের অপশনে দেয়া আছে ডিউটেরন, আলফা কণা কিন্তু কোথাও নাই, সুতরাং ডিউটেরনটা হবে উত্তর।
এরপরে একটা ম্যাথ আসছে 1000 মিলিলিটার 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বিদ্যমান সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? আচ্ছা, আমরা যদি বলি তাহলে এটা পরিমাণগত রসায়ন অধ্যায়ে আছে। এটার সূত্রটা হচ্ছে S is equals to 10x by m, যেখানে x is equals to এই যে this one 5%। আর আমরা ভর নির্ণয়ের সূত্রটাও একবারে লিখি যদি, তাহলে দাঁড়াচ্ছে S m v by 1000। আচ্ছা, আমরা এখন মানগুলো একটু বসাবো। এস এমটা সেম রাখি আগে। ভি এর মান আমরা পাইছি 1000, আর নিচে তো 1000। এটা দিয়ে এটাকে কাটলাম, কাটার পর আমরা কি পাইছি? কাটার পর আমরা পাইছি এস এম। এখন এস এর এই সূত্রটা যদি বসাই, তাহলে এস ইজ ইকুয়ালস টু 10x বাই এম, এটার সাথে আবার এম গুণ, রাইট? আচ্ছা, কাটি, এম এম কাটি, তাহলে বাকি থাকলো কি 10x। বসাই 10 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 50 গ্রাম। আশা করি আমি বুঝাইতে পারছি যে এই ম্যাথগুলো আপনারা কিভাবে করবেন। ঠিক আছে? ওকে, সো এটার উত্তর হচ্ছে 50 গ্রাম। পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, আমরা পরের কোশ্চেন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম কি? এই কোশ্চেন আসছে নগ্নবীজী এবং আবৃতবীজী অধ্যায় থেকে। এটার উত্তর হচ্ছে উলফিয়া। এরপরে আবার একটা ম্যাথ, এটা চলতরিতের ম্যাথ, ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিত। একটি 1000 ওয়াট বাল্ব দিনে 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির পরিমাণ কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি W is equals to PT, রাইট? ওকে, P এর মান কত? 100 ওয়াট। T হচ্ছে দিনে 5 ঘন্টা, এরকম করে চলছে 30 দিন। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 100 ইন্টু 5 30 150, তারপর এটা দাঁড়াচ্ছে 15,000 ওয়াট আওয়ার। কিন্তু আমাদের অপশনে কি ওয়াট আওয়ার আছে? অপশনে যেহেতু ওয়াট আওয়ার নাই, এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলো ওয়াট আওয়ারে নিয়ে যাব আমরা। এই তো আমাদের উত্তর মিলে গেছে 15,000 কিলোওয়াট আওয়ার। আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। পরবর্তীতে আমাদের বলছে অবস্থা ভেদে জারক এবং বিজারক হিসেবে কাজ করে। আচ্ছা, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কে কে? এরকম কে কে আছে? আমাদের আছে হচ্ছে সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এরপর আছে হচ্ছে ফেরাস আয়ন, রাইট? আচ্ছা, এখন আমরা এই অপশনের দিকে যদি তাকাই, তাহলে আমরা ফেরিক অক্সাইড পাইছি, ফেরাস অক্সাইড পাইছি, রাইট? ফেরাস অক্সাইড পাইছি। এখানে Fe এর জারণ মান হচ্ছে +2 আর অক্সিজেনের হচ্ছে -2, তার মানে এটা মিলছে, মিলছে। সুতরাং এটার উত্তর হচ্ছে ফেরাস অক্সাইড। এরপরে আমাদেরকে বলছে প্রাইমারি দূষকের উদাহরণ কি? প্রাইমারি দূষকের উদাহরণ পরিবেশ রসায়নে আছে, এটা ডিরেক্ট লাইন, এটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা হয় তার নাম কি? আমাদের যে পঞ্চম অধ্যায় আছে জুলজির, সেই পঞ্চম অধ্যায়ে 4টা সাইনাসের কথা বলা আছে। সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এথোময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস আর স্ফেনয়েড সাইনাস। তো আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে এই যে আমাদের দুই চোখের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এথোময়েড সাইনাস, এই যে। ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে যাই। এরপরে আছে মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকার পদার্থের নাম কি? আচ্ছা, এটা কমপ্লিটলি একটা এক্সট্রা ইনফরমেশন, এরকম প্রশ্ন সচরাচর আসে না, এটা এক্সট্রা ইনফরমেশন। সো এটার উত্তর হবে সায়ানো ইউরিক অ্যাসিড। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন? ইউরিক অ্যাসিড কিন্তু বৃক্কের জন্য ক্ষতিকর, সো এটা এভাবেই মনে রাখতে হবে। আচ্ছা, পরেরটাতে যাই। আমাদের পরে বলছে কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে তা হলো। আচ্ছা, কাইমোট্রিপসিন প্রোটিওলাইটিক এনজাইম, তাই না? প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে আছে কাইমোট্রিপসিন, ট্রিপসিন, এগুলা। সো কাইমোট্রিপসিন প্রোটিন জাতীয় যে খাদ্য আছে সেটাকে পরিপাক করবে। এই অপশনে মাখন, এটা ফ্যাট, রুটি, এটা কার্বোহাইড্রেট, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে ডায়েটারি ফাইবার। তাহলে ডাল একমাত্র প্রোটিন, এবং প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে হচ্ছে কাইমোট্রিপসিন। সুতরাং এটার উত্তর হবে ডাল। এরপরে বলছে আ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড। প্রিফিক্স মানে প্রি, প্রি মানে কি সেটা আগে থাকবে।
কোনো একটা মূল শব্দ থাকবে, সেই মূল শব্দের আগে ছোট ছোট কিছু অংশ যুক্ত হয়ে প্রিফিক্স, তাকে আমরা প্রিফিক্স বলি। তাহলে মোরাল হলো একটা শব্দ যেটা আমাদের মূল শব্দ এবং তার সামনে ইমোরাল যুক্ত হয়েছে, সুতরাং এইটা হবে আমাদের প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড। আর ইমিডিয়েট, ইমিডিয়েট কিন্তু একাই একটা শব্দ, এখানে কোনো কিছু যুক্ত হয় নাই। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এখানেও কোনো কিছু যুক্ত হয় নাই। ইমেন্স, এটা একাই তো মূল শব্দ, এর আগে পিছে তো কিছু যুক্ত হয় নাই, শুধুমাত্র মোরালের আগে ইম যুক্ত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে হাইড্রানিডোসাইডের কাজ কি? আচ্ছা, হাইড্রোনিডোসাইডের কাজ বইয়ে কয়েকটা দেয়া আছে। যেমন প্রথমে বলছে শিকার ধরা এবং শিকারকে অসাড় করা। এরপর বলছে চলন, আত্মরক্ষা, বস্তুকে আঁকড়ে ধরা। সো এখানে কোনটা মিলছে? প্রথমটাই মিলছে, এটাই হবে উত্তর। এরপরে বলছে আলোর বর্ণতা, আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে। এখন আলোর বর্ণের ভিন্নতা বিভিন্ন কারণে ঘটতে পারে, কিন্তু প্রধানত যে কারণে ঘটে সেটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে আলোর বর্ণের ভিন্নতা দেখা দেয়। এটা তপন স্যারের বইয়ে ডিরেক্ট আছে। তপন স্যার। ওকে, আচ্ছা। এরপরে আমাদের পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের অন্তর্গত কোনটা? আমাদের বিশ্ব ঐতিহ্যের স্থান পাইছে হচ্ছে বাগেরহাটের মসজিদ নগরী, সোমপুর বিহার, তারপরে সুন্দরবন ইত্যাদি। তো এখানে কোনটা আছে? এখানে আছে বাগেরহাটের মসজিদ নগরী। ওকে, নেক্সট। এরপরে আছে 30 ডিগ্রি তাপমাত্রার কেলভিন স্কেলে কত? আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা, এটার সাথে সেলসিয়াস প্লাস 273.15 বা 16, দুটার একটা যোগ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 303.15। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এরপরে বলছে দ্য ওয়ার্ড উইদাউট আ প্রিফিক্স। একটু আগে আমি বলে আসছি প্রিফিক্স মানে কি, আগে যুক্ত হবে একটা মূল শব্দ থাকবে, মেইন ওয়ার্ড থাকবে, তার আগে ছোটখাটো কিছু অংশ যুক্ত হবে, তখন আমরা সেটাকে বলবো প্রিফিক্স যুক্ত ওয়ার্ড। তাহলে ইরেশনাল, রেশনাল হচ্ছে একটা মূল শব্দ, তার আগে আইআর যুক্ত হয়েছে, সুতরাং এখানে প্রিফিক্স আছে। রেসপন্সিবল নিজে একটা মূল শব্দ, তার আগে আইআর যুক্ত হয়ে ইরেসপন্সিবল হয়েছে, এখানেও প্রিফিক্স আছে। ইরেগুলার, রেগুলার নিজে একটা শব্দ এবং তার আগে আইআর যুক্ত হয়েছে, কিন্তু ইরিটেবল নিজে একটাই শব্দ, এর আগে পিছে কিছু যুক্ত হয় নাই, সুতরাং এটার উত্তর হবে ইরিটেবল। এরপরে বলছে মানব ভ্রূণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় কবে? এটা আমাদের ব্লাড যে চ্যাপ্টারটা আছে সেটার টপিকের নাম হচ্ছে মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ডে বলা আছে যে ভ্রূণের চতুর্থ সপ্তাহে এটা হয়। এটার রেফারেন্স হিসেবে দেয়া আছে ল্যাংম্যান হিউম্যান এমব্রায়োলজি, সুতরাং এটার উত্তর হচ্ছে চতুর্থ সপ্তাহ। আচ্ছা, এরপরে বলছে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম কি? আচ্ছা, অ্যাপোগেমি মানে সেখানে নিষেক হবে না, সংকরায়ন মানে দুইটা প্রজাতিকে আমরা একসাথে জুড়বো, জুড়ে একটা নতুন উন্নত বৈশিষ্ট্যপূর্ণ প্রজাতি তৈরি করব। ইমাস্কুলেশনে আমরা কি করি, পুংকেশর গুলাকে সরাই ফেলি বা কেটে ফেলি, তাহলে আমাদের উত্তর হচ্ছে পার্থেনোকার্পি। এটা বইয়ের ডিরেক্ট লাইন, উদ্ভিদ প্রজনন। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে আই নো ইউ, এই কমপ্লেক্স ফর্ম কি? আচ্ছা, কমপ্লেক্স ফর্ম বলতে আমরা কি বুঝি, সেখানে আমাদের একটা রিলেটেবল, রিলেট করার ওয়ার্ড থাকবে, ঠিক আছে, রিলেটেড ওয়ার্ড থাকবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে বলছে আই নো হু ইউ ওয়্যার, ওয়্যারের তো দরকার নাই এখানে, এটা একটা নর্মাল সেন্টেন্স যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, তাহলে হু ইউ বি এটাও হবে না। আই নো হু ইউ আর এইটা হবে, কারণ এখানে একটা হু আছে যেটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে, দুটা ক্লজকে কানেক্ট করতেছে। আই নো হচ্ছে একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর হু ইউ আর একটা সাবঅর্ডিনেটেড ক্লজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটা? সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হচ্ছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস। হাইড্রোজেন যেহেতু সবচেয়ে হালকা, সুতরাং ওইটার প্রবাহের সাথে ঘর্ষণের টেন্ডেন্সিটা কম, এই জন্য এটার উত্তর হচ্ছে
হাইড্রোজেন। আচ্ছা, এরপরে আমাদের কোয়েশ্চেন হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ যেটা আগুনের সংস্পর্শে আসলেই জ্বলে ওঠে, সেটাই তো মারাত্মক দাহ্য। এটা হচ্ছে এলপিজি। ঠিক আছে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমাদের হাজারি স্যারের বইয়ে ডিরেক্টলি দেয়া আছে গুণগত রসায়নে, এবং এইটার একটা ট্রিক আছে আমি মনে রাখতাম। জীবাণুনাশক এখানে 1 2 3 4 5 6 ছয়টা বর্ণ আছে, তাহলে 4 যোগ 2 6, আর 8 থেকে 2 বাদ দিলে 6, সো 240 থেকে 280 ন্যানোমিটার। এরপরে হচ্ছে বাংলাদেশে বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে চট্টগ্রামের আগস্ট মাসে। চট্টগ্রাম কেন? চট্টগ্রাম এই কারণে, কারণ চট্টগ্রাম সমুদ্রের সবচেয়ে কাছাকাছি, তাই জন্য চট্টগ্রাম। আর বাকিগুলা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ দূরে দূরে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। হর্সেস মাউথ হলো একটা ইডিয়ম। এটা মানে হচ্ছে ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। এটা ইডিয়ম, যখন ইডিয়ম অফ ফ্রেজ পড়ছেন বা পড়বেন তখন কিন্তু আপনাদের এটা পড়া থাকার কথা। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, এটা জীবের বিস্তার অধ্যায়ে বারবার বলা আছে, এটা ওরিয়েন্টাল অঞ্চল। এরপরে বলছে পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালের 23শে জুন। ঠিক আছে। এটা সবাই আমরা ছোটবেলা থেকে জানি। এরপরে বলছে দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। এটা কারেক্ট কি? এটার উত্তর হচ্ছে মেড আপ অফ। যখন আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করি তখন আমরা সেখানে লিখি মেড আপ অফ, আর আমরা যখন কোনো বস্তুর ক্ষেত্রে বুঝাইতে চাই তখন আমরা মেড অফ ইউজ করি, ম্যাটেরিয়াল। যেমন আমরা বলি দ্য চেয়ার ইজ মেড অফ উড, তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলবো মেড অফ, আর যখন আমরা কোনো টিম ক্রিয়েট করব তখন আমরা বলবো মেড আপ অফ। এরপরে বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি আসে হচ্ছে আর্গন। আর্গনের যে আমরা পার্সেন্টেজটা পড়ছি, এটা পরিবেশ রসায়নেও আমরা পড়ছি, সেটা হচ্ছে 0.93%। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। আমাদের পরের কোয়েশ্চেনে বলছে তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর কারণ কি? ডায়রিয়া হলে কি হয়? আমাদের শরীর থেকে অনেক বেশি পানি চলে যায়, আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই। যেহেতু আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, তাহলে ডিহাইড্রেশন হচ্ছে আমাদের ডায়রিয়া হলে মৃত্যুর প্রধান কারণ। ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় নিচের কোনটি? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে ডিরেক্টলি বলা আছে, এটা হাজারি স্যারের বইয়ে ডিরেক্টে আছে। এরপরে জেলিফিশ কোন পর্বের প্রাণী? জুওলজি ফার্স্ট চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, নিডারিয়া। হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম, এগুলা সবগুলা নিডারিয়া পর্বের প্রাণী। এরপরে বলছে সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় কি কি? সরল দোলকের সাহায্যে আমরা তিনটা জিনিস নির্ণয় করা শিখছি, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা, অভিকর্ষ ত্বরণ, এবং সময়। তাহলে আমাদের উত্তর হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বলছি স্টেম কোষের উৎস কি? স্টেম কোষের উৎস হচ্ছে ইয়ক স্যাক। এটা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে আমরা পাবো। এরপরে যে সংক্রামক রোগকে টিকা দিয়ে পরিপূর্ণ নির্মূল করেছে, এটা হচ্ছে গুটি বসন্ত। ঠিক আছে। ল্যাবরেটরিতে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিড পরিবেশের উপর প্রভাব ফেলে কি কি? এইটা হাজারি স্যারের বইয়ে ডিরেক্টলি দেয়া আছে, এটা মাটির অণুজীব ধ্বংস করে। ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন হলো ডায়াফ্রাম ঐচ্ছিক পেশি, ভলেন্টারি পেশি বা স্কেলিটাল মাসল। এটা আমাদের মেডিকেলেও এখনো পড়ানো হয়। মনোপ্রোটিক অম্ল, আচ্ছা এটা অম্ল হবে, এটা মনোপ্রোটিক অম্ল। মনোপ্রোটিক অম্ল মানে হচ্ছে যে জিনিসটা অ্যাকুয়াস সলিউশনে একটা প্রোটন দান করে। তাহলে এরকম যদি আমরা দেখি তাহলে এটার উত্তর হচ্ছে এটা। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? HClO4,
এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো H প্লাস একটা আর Cl O4 মাইনাস একটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের পরে আছে ভূমিকম্প সৃষ্টি হয়। মানে ভূমিকম্প কেন সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয়? টেকটনিক প্লেটের সীমানায় সৃষ্টি হয়। বর্তমানে ভূমিকম্প নিয়ে অনেক বেশি আলোচনা আছে, সো এটা রিসেন্ট টাইপের একটা কোয়েশ্চেন। এরপরে বলছে he had to suffer for his sins keeping the same meaning the negative form of the sentence is, মানে আমাদের মিনিং চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখানে বলছে had to, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি had to, have to, must, এইসব যদি থাকে তাহলে নেগেটিভ করতে গিয়ে ক্যান নট, বাট অথবা কুড নট বাট এটা ইউজ হয়। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি হ্যাড নো অল্টারনেটিভ এটা হবে না, হ্যাজ নো না, উড নট হবে না, এই যে কুড নট বাট, এখানে কুড কেন হয়েছে? কারণ এখানে হ্যাড আছে, পাস্টের সাথে পাস্ট মেলাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম কি? বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম হচ্ছে নাটোর। কিন্তু অপশনে কিন্তু কোথাও নাটোর নাই, অপশনে আছে হচ্ছে রাজশাহী। তাই আমরা রাজশাহী দিছি, কারণ রাজশাহী জেলার সবচেয়ে কাছে হচ্ছে নাটোর, বাকিগুলা কিন্তু রাজশাহী থেকে অনেক দূরে, রাজশাহীর মধ্যেই নাটোর, সুতরাং আমরা রাজশাহী দিছি। এরপরে বলছে ইউ শুড নেভার লুক ডাউন দ্য পুর, দ্য কারেক্টেড সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। কেননা লুক ডাউন বলতে কোনো জিনিস আমরা জানি না, আমরা যেটা জানি সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে আমরা কখনো গরিবদেরকে ঘৃণা করব না। উই শুড নেভার লুক ডাউন আপন দা পুর। ঠিক আছে? এরপরে স্বাদের সাথে সম্পর্কিত করটিক স্নায়ু কোনটি? এইটা আমাদের যে স্নায়ুতন্ত্র অধ্যায়ে একটা বড় বক্স আছে, নার্ভের করটিক স্নায়ু, 12 জোড়া করটিক স্নায়ু, এখানকার 7 নাম্বার যে স্নায়ুটা আছে ফেসিয়াল স্নায়ু, সেটা আমাদের স্বাদের সাথে সম্পর্কিত। ঠিক আছে? এরপরে বলছে ভারতের চিকেন নেক করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম কি? আচ্ছা, চিকেন নেক বাংলাদেশের ম্যাপ আমরা যারা দেখছি এবং ভারতের ম্যাপ যারা দেখছি তারা জানি যে শিলিগুড়ি আর ভারতের এই পঞ্চগড় এরিয়াটা এইভাবে অনেকটা কানেক্টেড, এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক, সুতরাং এটার উত্তর হবে পঞ্চগড়। ঠিক আছে? এরপরে দ্য পার্সন আনএবল টু পে ব্যাংক হিজ ডেটস, মানে যে ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারে না সে কি হয়ে যায়? দেউলিয়া। ব্যাংকরাপ্ট মানেও দেউলিয়া, সুতরাং এটার উত্তর হচ্ছে ব্যাংকরাপ্ট। এরপরে বলছে দ্য সিনোনিম অফ আইডিয়াল, আইডিয়ালের সিনোনিম কি? আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, সব দিক থেকে পারফেক্ট এরকম, সুতরাং এখানে পারফেক্টটাই হবে বেস্ট পারফেক্ট আনসার। ঠিক আছে? এরপরে যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার নাম কি? এখানে বলছে উচ্চতর অ্যালকেন। অ্যালকেন কিন্তু উচ্চ এবং নিম্ন দুই ভাবেই আমরা পাই। উচ্চতর অ্যালকেন পাই হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা আমরা পাই নিম্ন অ্যালকেন, মানে হচ্ছে কার্বন সংখ্যা এখানে হ্রাস পায় আর উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে? এরপরে পৃথিবীর ওজোন স্তর ক্ষয় হলে তার পরিণতি ঘটতে পারে ত্বকের ক্যান্সার, পরিবেশ রসায়ন, হাজারি স্যারের বইয়ের ডিরেক্ট লাইন। এরপরে বলছে যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয়? আমাদের মধ্যে করডাটা, এটা শ্রেণীর বিভিন্নতা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এরপরে বলছে ভ্রূণ থেকে মায়ের শরীরে আহ পরিবাহিত পদার্থের অন্তর্গত কোনটি? আচ্ছা, ভ্রূণ থেকে মায়ের শরীরে সব খারাপ জিনিস যায় আর মায়ের শরীর থেকে সব ভালো ভালো জিনিস ভ্রূণে আসে, যেমন মায়ের ব্লাড, মায়ের খাবার দাবার সবকিছু। সো এখানকার মধ্যে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে খারাপ, সুতরাং এইটাই যাবে, আর বাকি সবকিছু ভ্রূণ মায়ের কাছ থেকে নিবে। এরপরে বলছে অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? এটা প্রিভিয়াস কোয়েশ্চেন, প্রিভিয়াস মেডিকেল অথবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছিল। এটার উত্তর হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। এরপরে ক্যালোরিফিলিক মানের বিচারে সবচেয়ে ভালো কয়লা হলো
কোনটি? আচ্ছা, আমরা পড়ছিলাম যেটা হচ্ছে পি এল বি এ। সবচেয়ে ভালো ছিল অ্যানথ্রাসাইট, তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট, আর সবার লাস্টে হচ্ছে পিট, এই দিক দিয়ে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে অ্যানথ্রাসাইট। এটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন থেকে আসছে। এরপরে বলছে পৃথিবীর মুক্তিবেগ কত? এরা যদি না পারে তাহলে তার মরে যাওয়া উচিত। এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর বলছে যে ভারী ধাতুর কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয় তার প্রতীক কি? আচ্ছা, ব্ল্যাকফুট ডিজিজ হয় হচ্ছে আর্সেনিকের কারণে। এটা হচ্ছে পরিবেশ রসায়নে আছে যে ভারী ধাতুর যে ফলাফলগুলা সেটাখানে। আচ্ছা, এরপরে যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। আচ্ছা, দুইটা বস্তুর যদি ঘর্ষণ হয় সেই তাপটা কি আরো থাকবে? থাকবে না, তো ওই তাপটাকে তো আমরা রিটার্ন করতে পারবো না। তার মানে এটা অপ্রত্যাবর্তী। আর যদি আবার রিটার্ন করতে পারতাম, যেরকম পানি থেকে বরফ, বরফ থেকে পানি, আবার ওইটাকে নর্মাল, সেটা হচ্ছে প্রত্যাবর্তী। যেহেতু আমরা এই তাপটাকে আর ফেরত আনতে পারবো না, সুতরাং এটা অপ্রত্যাবর্তী। একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার উচিত ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা না দেওয়া। যাই হোক, এটার সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে শিক্ষকদের সহায়তা নেয়া। এটা ছাড়া মোটামুটি সবগুলাই একটু কম কম পারফেক্ট। বেস্ট পসিবল আনসার হিসেবে শিক্ষকদের সাহায্য নেওয়াটাই বেস্ট। ঠিক আছে? এরপরে বলছে মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় কবে? এটা 2003 সালে। এরপরে বলছে এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয় কোথায়? এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয় হচ্ছে বৃক্কে। যখন আমাদের আরবিসি কাউন্ট কমে যায় বা আমাদের অক্সিজেন লেভেলটা কমে যায়, তখন একটা স্টিমুলেশন পায় হচ্ছে বৃক্ক, তখন ও এরিথ্রোপয়েটিনটা সিক্রেট করা শুরু করে। এরপরে আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সিগন্যাল থ্রু দ্য ফগ। এখানে বলতে চাইছে যে হচ্ছে কুয়াশার কারণে আমি হার্ডলি এই ফগটাকে পার্থক্য করতে পারতেছিলাম বা বুঝতে পারতেছিলাম। সো এখানে ডিস্টিংগুইশটাই বেস্ট। ডিস্টিংগুইশ মানেও পার্থক্য করতে পারা। রিকগনাইজ, রিকগনাইজ এটাও কাছাকাছি, কিন্তু সিঙ্গেল বেস্ট হিসেবে আমরা ডিস্টিংগুইশকে দেখাবো। এরপরে মোটরযানে ব্যবহৃত সিএনজিতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ 95 থেকে 99। এটা বইয়ের ডিরেক্ট লাইন। একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। সে একজন সৌজন্যপূর্ণ ব্যক্তি, কারণ তার মধ্যে যে সৌজন্যতা বোধ এইটা আছে, সে তার ফ্রেন্ডকে কংগ্রাচুলেট করছে। এরপরে শাপলা যে শ্রেণীর জলজ উদ্ভিদ তার নাম। এটা মূলাবদ্ধ পত্র ভাসমান, এটা আমরা সবাই জানি। এরপর বলছে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে কি খরিত হয়? ইনসুলিন। গামা কোষ থেকে খরিত হয়, আর হচ্ছে ডেল্টা কোষ থেকে খরিত হয়। ঠিক আছে, এরকম চারটা আছে পরিপাক ও শোষণ অধ্যায়ে। এরপর মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ কি? আচ্ছা, আমরা যখন হচ্ছে দাঁত দেখলাম, দাঁতের একটা স্ট্রাকচার একটু আগের ছবিতে ছিল, ওইখানে প্রথমে আমরা পাইছিলাম এনামেল। এই এনামেলটাই হইল মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ। আর পেরিকার্ডিয়াম, এটা হার্টে থাকে, এটা তো অত বেশি স্ট্রং না। তারপর পেরিকন্ড্রিয়াম, এটা হচ্ছে আমাদের কার্টিলেজের আবরণ, এটাও অতটা স্ট্রং না। পেরিওস্টিয়াম, এটা এনামেলের থেকে কম স্ট্রং, সুতরাং দাঁতের এনামেল হবে। এরপরে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে আমরা তিনটা আঙ্গুল পাই, সেটা হচ্ছে তর্জনী, একটু লিখি, তর্জনী, মধ্যমা, মধ্যমা ছিল কি, মধ্যমাই, আর বৃদ্ধাঙ্গুলি। তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা নির্দেশ করে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে বিক্ষেপ।
ঠিক আছে, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে বিক্ষেপ। এরপরে এসটিপি তে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এখানে কি বলছে এসটিপি, এসটিপি হলে এটা হবে 22.4 লিটার। এটা জানা জিনিস, এটা হাজারি স্যারের বইয়ে মনে হয় কোটি কোটি বার আছে। এরপরে চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদ, এখানে আমরা কি হাইলাইট করব? এখানে আমরা হাইলাইট করব উনি কোথায় মারা গেছেন। উনি মারা গেছেন চট্টগ্রামে, সুতরাং এটার উত্তর হবে ওয়াসিম আকরাম। ঠিক আছে, ওয়াসিম আকরাম। যদি রংপুর বলতো তাহলে হতো আবু সাইদ, আর মীর মুগ্ধ এবং ফারহান ফায়াজ তারা মনে হয় ঢাকায় মারা যান। মীর মুগ্ধ শিওরলি ঢাকায় মারা গেছেন এবং ফারহান ফায়াজও। ঠিক আছে, আচ্ছা। এরপরে তড়িৎ ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দুতে একটি তড়িৎ ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে বলে তড়িৎ প্রাবল্য। ডেফিনেশন থেকে ডিরেক্ট লাইন তুলে দিছে। এরপরে হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায় ফেনল। আচ্ছা, জৈব যৌগের শনাক্তকারী বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বারবার বলি এবং এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে বলছে সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক কি? আচ্ছা, কন্ডাক্টর রূপে ব্যবহৃত হয় হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ক্যাডমিয়াম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এখানে মিলছে কোনটা? জার্মেনিয়াম। ঠিক আছে, এরপরে দেহাভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত? আচ্ছা, এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে বারবার করে বলে দেওয়া একটা প্রশ্ন। এটা মোটামুটি সব টিচার সব সময় পড়ানোর সময় বলেন। সো এটা আমরা সবারই জানার কথা, এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস কম। এটা আমরাও পড়ি। ঠিক আছে, এরপরে দ্য সুপারভাইজার টুক হিম টাস্ক ফর হিজ নেগলিজেন্স, মানে তার যে কাজের জন্য তাকে তিরস্কার করা হয়েছে। এখানে এটা একটা ইডিয়ম, সেটা হচ্ছে টেক টু টাস্ক। এটা মানে হচ্ছে তিরস্কার করা। সো এখানে টুক হিম টাস্ক, এখানে টু হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে অল হিজ ড্রিমস ওয়াজ শ্যাটার্ড দ্যাজ দ্য ইভেন্ট। আচ্ছা, শ্যাটার্ড মানে হচ্ছে রুইন। শ্যাটার্ড এখানে কি মিন করতেছে? রুইন বা ডেস্ট্রয়। শ্যাটার্ড, রুইন বা ডেস্ট্রয়। এখানে এই ঘটনার দ্বারা তার ড্রিমটা রুইন্ড বা ডিস্ট্রয়েড হয়ে গেছে, তাহলে এটার উত্তর হবে বাই। বাই মানেই দ্বারা। ঠিক আছে, এরপরে বলছে শুষ্ককারক ও নিরোধক পদার্থ উভয় হিসেবে কাজ করে কি? যদি শুষ্ককারক বলতো তাহলে কিন্তু শুধু সিলিকন ডাই অক্সাইড আমরা নিতে পারতাম, বা যদি শুধু নিরোধক বলতো তখন আমরা চাইলেই অন্য আনসার নিতে পারতাম, কিন্তু এখানে বলছে শুষ্ককারক এবং নিরোধক উভয়ই, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে বায়ু গহ্বর পূর্ণ অস্থিসম্পন্ন প্রাণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, বায়ু গহ্বর থাকলে কি হবে? সেই জায়গাটা হালকা হয়ে যাবে। যেমন আমাদের যে বায়ু গহ্বর পূর্ণ অস্থি আছে, আমাদের যে ক্রেনিয়াল অস্থিগুলা, সেগুলোর মধ্যে বায়ু গহ্বর থাকার কারণে আমাদের অস্থির ভারটা কম হয়ে গেছে, সুতরাং আমরা ইজিলি ওই জিনিসটা বহন করতে পারি। সেরকম পাখির যেহেতু বাহু গহ্বর পূর্ণ অস্থি আছে, সো ওর ভরটা হালকা হয়ে যায় এবং সে উঠতে পারে, সুতরাং এটার উত্তর হবে পাখি। এরপরে উদ্ভিদের অতীব প্রয়োজনীয় মাইক্রো, এই জিনিসগুলা খেয়াল করতে হবে, মাইক্রো পুষ্টি উপাদান। এখানে যদি আমরা ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফারের দিকে তাকাই তাহলে এগুলা সবগুলা কিন্তু ম্যাক্রো। মাইক্রো শুধুমাত্র জিঙ্ক, সুতরাং এটার উত্তর হবে এটা। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে যে রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয়। আচ্ছা, আমরা যদি একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে ফরমালিন। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো 40% ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, রাইট? আর এই ফর্মালডিহাইডটা কি? এই ফর্মালডিহাইডটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড শনাক্তকরণ বা অ্যালডিহাইডের উপস্থিতি কি দ্বারা নির্ণয় করা যায়? অ্যালডিহাইডের উপস্থিতি নির্ণয় করা যায় 2,4-DNPH। ঠিক আছে,
আচ্ছা, এরপরে বলছে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রায় একই পাঠ পাওয়া যায়, এটা মনে হয় মানুষ ক্লাস 6-7 থেকে মুখস্থ করা শুরু করে। এর উত্তর হচ্ছে -40 ডিগ্রি। এরপরে বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম কোনটি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম মানে রেট লিমিটিং এনজাইম, এটা করে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হয়, তখন সেখানে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমটা প্রয়োজন হয়। এরপরে বলছে উদ্ভিদের নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা উদ্ভিদ প্রজনন অধ্যায়ের প্রশ্ন। উই মোবিলাইজড ফান্ড ফর হিজ ট্রিটমেন্ট, এখানে মোবিলাইজড কি মিন করতেছে? আচ্ছা, ফান্ডস তুলছে কেন? তার ট্রিটমেন্টের জন্য। তাহলে এখানে বোঝাচ্ছে যে এটা কালেক্ট করছে, তাই না? আমরা তার জন্য ফান্ড কালেক্ট করছি, এইটাই মিন করছে এখানে, সুতরাং এটার উত্তর কালেক্টেড। এরপরে রক্ত জমাট বাঁধতে কোন আয়ন প্রয়োজন? আচ্ছা, রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে 4 নাম্বার ফ্যাক্টরে আমরা একটা আয়ন পড়ি, সেই আয়নটা হলো ক্যালসিয়াম 2+। ঠিক আছে। এরপরে রক্তচাপ মাপার যন্ত্র, নর্মালি বিপি মেশিন, আমরা বিপি মেশিন দিয়ে তো রক্তচাপ মাপি, তাই না? ব্লাড প্রেশার, রক্তচাপ মাপি। এই বিপি মেশিনের একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা আমাদের ব্লাড চ্যাপ্টারে আছে। ওকে। এরপরে দ্য ফ্রেজ এক্সপ্রেসেস হিউমিলিটি, হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, এটা যারা দেখায়। এখন এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন, কারণ এটার উত্তর ইউর রেসপেক্টফুলি, সিনসিয়ারলি ইয়োর্স, মানে মোটামুটি 2-3টা অপশনে এখানে মিলবে, কিন্তু আমাদের ডিজিএমই কোন অ্যান্সারটা নিবে সেটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে যে হচ্ছে ইউর রেসপেক্টফুলি, এইটা অনেকটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং দেখা যায় আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকটা প্রশ্ন, অন্তত 2-3টা প্রশ্ন এরকম কনফিউজিং থাকে, যেটার উত্তর এক একজন এক এক রকম চিন্তা করে, কিন্তু আসলে আলটিমেটলি ওনারা কোন উত্তরটা নিছেন এটা আমরা কেউ জানি না, কারণ এটা বাইরে আসে না কখনো। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগ সমূহ উৎপত্তি হয়, হাজারি স্যারের বই পরিবেশ রসায়ন, ডিরেক্ট লাইন, ট্রপোস্ফিয়ার। এরপরে বলছে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠনে অনুপস্থিত থাকে। টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ে আমরা পড়ছি যে মূলে কখনো হাইপোডার্মিস থাকে না, হাইপোডার্মিস থাকে কাণ্ডে, সুতরাং এটা। আচ্ছা, এরপরে বলছে সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই ভালো বন্ধু হিসেবে কারো কি করা উচিত? যে সবল তার পক্ষ নেওয়া উচিত, তাই না? একদমই না। উচিত বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা। আপনার অবশ্যই একজন মানবিক নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে চেষ্টা করা উচিত তাদের ঝামেলাটা যাতে মিটে যায় সেইটাতে হেল্প করা। ঠিক আছে, পরেরটাতে যাই। ক্রিকেটার মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন, তার এই সাফল্যের পিছনে রয়েছে তার এটার উত্তর কঠোর অনুশীলন। আচ্ছা, আমি বলি, ক্রিকেট বিষয়ে জ্ঞান মোটামুটি বাংলাদেশের সব মানুষের আছে। সবাই কি ক্রিকেট খেলতে পারে? পারে না। দলীয় সহযোগিতা, আচ্ছা, আপনার দলের সবাই আপনাকে হেল্প করতেছে, কিন্তু আপনি নিজে খেলতে চাচ্ছেন না, আপনি 2 বলে আউট হয়ে গেলেন, সেঞ্চুরি করা সম্ভব না। সহজাত প্রতিভা, এখানে সহজাত প্রতিভার কি আছে? আপনার ক্রিকেট খেলার দক্ষতা অনেক ভালো, কিন্তু আপনি প্রতিদিন ভালো খেলেন না, সেটা কি হইল? তাহলে কঠোর অনুশীলন, আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো আউটপুট পাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে। আচ্ছা, আমরা যদি নর্মালি চিন্তা করি, তাহলে রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? একটা পদার্থ তার ইলেকট্রন হারায়, আরেকটা পদার্থ ইলেকট্রন পায়, তাই না? তার মানে শুধুমাত্র ইলেকট্রনের চেঞ্জ দ্বারাই আমরা একটা বিক্রিয়া ঘটায় ফেলতেছি। তার মানে চেঞ্জটা কোথায় হয়? ইলেকট্রন নাম্বারে, ইলেকট্রনের সংখ্যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দ্য ভার্ব অফ হ্যাবিট, হ্যাবিটের ভার্ব ফর্ম কি? যদি এল, এটা কি ভার্ব? না, এটাও কিন্তু ভার্ব না। হ্যাবিটেটও ভার্ব না, শুধুমাত্র হ্যাবিচুয়েটেডটাই ভার্ব। এরপরে বলছে বাংলাদেশে সুপার সাইক্লোন বাতাসের ঘন্টায় গতিবেগ, পরিবেশ রসায়ন, হাজারি স্যারের বইয়ের ডিরেক্ট লাইন। এবার পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন দিয়ে ভরাই ফেলছে। এরপরে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ি ধীরে চলার ঘটনাকে কি বলে? আচ্ছা, টাইম ডায়ালেশন, এটা তো আমরা সবাই পড়ছি। টাইম ডায়ালেশনে কি হয়? যে আপনার চলন্ত অবস্থায় তার ঘড়িটা ধীরে চলে, মানে তার সময়টা বেড়ে যায়, কাল দীর্ঘায়ন বা টাইম ডায়ালেশন।
এটা হচ্ছে ডিরেক্ট ডেফিনেশন। ইসাক স্যারের বই, তপন স্যারের বই, যে স্যারের বই পড়েন না কেন, এটা অবশ্যই পারার কথা। এরপরে বলছে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মেসোফিল। এটা আগেও আসছিল ভাই, এটা প্রিভিয়াস মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন। ওকে, সো আমরা 100টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি এবং চেষ্টা করছি যে যেই জিনিসগুলা বুঝানোর মতো সেগুলা বুঝাই দেওয়ার, যেগুলা কোনটা কোথা থেকে আসছে সেটা বলে দেওয়ার। এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। এবং আরেকটা জিনিস আমি বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই কনফিউজিং থাকে এবং যেগুলোর উত্তর আসলে লাস্ট পর্যন্ত আমরা কেউই ঠিকঠাক বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ ডিজিএমই কখনো তাদের উত্তরপত্র পাবলিশ করে না। যেহেতু তারা এটা পাবলিশ করে না, সুতরাং কনফিউজিং প্রশ্নগুলোর উত্তর হিসেবে তারা কি নেয় যেটা আমরা জানি না। কিন্তু এত বড় পাবলিক পরীক্ষায় এইটা হওয়া কখনোই উচিত না। একটা স্বচ্ছতা থাকা উচিত, যেটা আমরা পাই না। অনেকের অনেক মার্কসের হেরফের হয়। এরপরেও আমি চেষ্টা করছি সিঙ্গেল বেস্ট হিসেবে বেস্ট পসিবল আনসার গুলো দেওয়ার। এরপরেও যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই আমি বলবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে, এবং যদি আর কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাইতে। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।